এদিকে ত্রিপুরা নির্বাচনে বিজেপির ভরাডুবি, কিন্তু বাংলায় বিজেপি বলছে তারা ক্ষমতায় আসবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলেই তাকে ভোট দিতে হবে। বাংলায় ঘাঁটি গেড়ে বসেছে, তারা বলছে এবারে রাজ্যে পরিবর্তন হবে, এবার বাংলায় পরিবর্তন হবে। বাংলায় প্রত্যাবর্তন হবে, তৃতীয়বারের নয় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় শঙ্কিত শাসক দল তৃণমূল কংগ্রেস। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন মহিলা সংরক্ষণ বিল নিয়ে মুখ পুড়েছে নরেন্দ্র মোদী সরকারের। তড়িঘড়ি মহিলা সংরক্ষণ বিল লোকসভার অন্দরে কিভাবে বিরোধীদের কাছে একেবারে কোণঠাসা হয়েছে। এদিকে ত্রিপুরা নির্বাচনে বিজেপির ভরাডুবি, কিন্তু বাংলায় বিজেপি বলছে তারা ক্ষমতায় আসবে। বাংলায় পরিবর্তন হবে, কিন্তু প্রত্যাবর্তন হবে না। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় এসে ঘাঁটি গেড়ে বসেছে। বাংলায় ঘাঁটি গেড়ে বসেছে, তারা বলছে এবারে রাজ্যে পরিবর্তন হবে, এবার বাংলায় পরিবর্তন হবে। আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি। আমরা 294টি আসন ধরে ধরে বিশ্লেষণ দিচ্ছি। 294টি আসন ধরে ধরে বিশ্লেষণ দিচ্ছি। আমাদের নজর রাখতেই হবে উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গের দিকে নজর তো রাখতেই হয়, কারণ প্রথম দফার নির্বাচন রয়েছে 23শে এপ্রিল। এদিকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের মুখে ঝামা ঘষে দিয়েছে, কারণ নির্বাচন কমিশন বলেছিল চূড়ান্ত তালিকা, ফ্রিজ হয়ে যাওয়া তালিকায় নতুন করে আর কাউকে ঢুকতে দেবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলেই তাকে ভোট দিতে হবে। নরেন্দ্র মোদীর তিনটি জায়গায় ধাক্কা। প্রথম ধাক্কা সুপ্রিম কোর্টে, দ্বিতীয় ধাক্কা আসামে, তৃতীয় ধাক্কা লোকসভার অন্দরে। তারপরেও তারা বলছে বাংলায় কিছু করে দেখাই, চলুন কিছু করে দেখাই। আর এই কিছু করে দেখাতে গিয়ে লেজে গোবরে পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমাদের নজর রাখতে হবে সেই মুর্শিদাবাদের দিকে, সেই মোথাবাড়ি। উত্তপ্ত হয়েছিল মোথাবাড়ি, তার কারণ সেখানে 8 জন পর্যবেক্ষক যারা মূলত গিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজ করতে, এবং সেইখানে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছিল। প্রাণ হাতে নিয়ে সেখান থেকে বেরোতে হয়েছিল। একজন মহিলা বিচারক তিনি আর্তনাদ করছিলেন, কলকাতা হাইকোর্ট যেন তার সন্তানকে দেখে। তিনি ভেবেছিলেন হয়তো তিনি আর মোথাবাড়ি থেকে বেরোতে পারবেন না। কিন্তু ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমেছে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা ইতিমধ্যেই তদন্তে নেমেছে, বেশ কিছু অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের দিকে আমাদের নজর রাখতেই হবে, এতগুলো ঘটনা। তাই আমরা আজকে অবশ্যই মোথাবাড়ির দিকে নজর রাখব। মোথাবাড়ির যিনি বিধায়ক ছিলেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে
সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সাবিনা ইয়াসমিনের সেই মোথাবাড়ি গড়ে এবার প্রার্থী বদল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কি হবে মোথাবাড়িতে অবশ্যই সেই প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে দেখে নেব 2016 সালের কি ফলাফল ছিল মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে। কারণ মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র অবশ্যই নজর রাখতে হয়। সাম্প্রতিককালে এই এসআইআর পর্বে যেভাবে উত্তপ্ত হয়েছিল মোথাবাড়ি, তাই মোথাবাড়িকে আজকে আমরা নজর কেন্দ্র হিসাবেই দেখছি। তাই 2016 বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখব। 2016 সালে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ঠিক কি হয়েছিল, কতটা ফলাফল করতে পেরেছিল বাম, কংগ্রেস, বিজেপি এবং সর্বোপরি নোটায় কত ভোট পড়েছিল। তাই চলুন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র 2016 সেই নির্বাচন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেখানে বামেদের সাথে জোট হয়েছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে, সেখানে বাম কংগ্রেসের জোট হলেও কংগ্রেস তারা প্রার্থী দিয়েছিল এবং সেখানে 69,089টি ভোট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বামেদের জোট। 51.78% ভোট পেয়েছিল কংগ্রেস। তারপরে দ্বিতীয় স্থানে ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা ভোট পেল কত? 50%-এর নিচে নেমে গেল। 30,915টি ভোট পেল। শতাংশের বিচারে 23.17% ভোট পেয়েছিল। কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যারা এ রাজ্যের কর্মসংস্থানের কথা বলছে, যারা এ রাজ্যের মহিলা উন্নয়নের কথা বলছে, যারা বলছে মহিলাদের সুরক্ষার কথা, সেই ভারতীয় জনতা পার্টি 2016 সালে তারা ভোট পেয়েছিল 27,309টি, অর্থাৎ 20.47%। আর নোটায় ভোট পড়েছিল টোটাল 1,859টি, 1.9%। তাহলে 2016-তে কংগ্রেস মোথাবাড়ি তাদের গড় ছিল। কংগ্রেস 2016 সালে মোথাবাড়িতে জয়লাভ করলেও তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল আর বিজেপি ছিল তৃতীয় স্থানে। রাজ্যের পরিবর্তনের হাওয়া বইছে, রাজ্যের পরিবর্তনের হাওয়া বইছে। 7টি রাজ্য থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা বাংলা এসছে। কেউ বলছে উত্তরপ্রদেশ, কেউ বলছে আসাম, কেউ বলছে ছত্তিশগড়, কেউ বা রাজস্থানের কথা বলছে। তারা বলছে বাংলায় নাকি একটা পরিবর্তন চাই এবং বাংলার কিছু মানুষ তাতে সুর মিলিয়েছে এবং তারা হচ্ছেন ভারতীয় জনতা পার্টি। তারা বলছেন যে বাংলায় পরিবর্তন হবে, কিন্তু আদৌ কি পরিবর্তন হবে নাকি বাংলায় প্রত্যাবর্তন হবে? তৃতীয়বারের নয়, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র হলেও 2019-এর লোকসভা নির্বাচন, তাই মোথাবাড়ির দিকে তো নজর রাখতেই হয়। কারণ 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি নয়, কংগ্রেস সেখানে তাদের গড় ধরে রেখেছিল। 4,44,270টি তারা ভোট পেয়েছিল, অর্থাৎ 34.73% তারা ভোট পেয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি 2016 বিধানসভা নির্বাচনের পর তারা দ্বিতীয় স্থানে লোকসভা নির্বাচনে উঠে এলো এবং সেখানে 4,36,048টি ভোট পেয়েছিল। এখানেই শেষ নয়, 34.09% তারা ভোট পেয়েছিল। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে একেবারে 3 নম্বরে চলে গেল। তারা ভোট পেল 3,51,353টি ভোট, অর্থাৎ কিনা 27.47%। সেবার নোটাতে ভোট পড়েছিল কত? 12,062টি, অর্থাৎ 0.94%।
কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচন কি হবে, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে ডান বাম প্রত্যেকেই তারা আশাবাদী, এবার তারা বড় কিছু করে দেখাবে। বামেরা বলছে শূন্য গেরো কাটিয়ে তারা বিধানসভায় প্রবেশ করবে, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারাও বলছে শূন্য গেরো কাটিয়ে তারা বিধানসভায় প্রবেশ করবে। কিন্তু বিজেপি তারা কি ক্ষমতায় আসবে, না তৃণমূল কংগ্রেস তাদের প্রত্যাবর্তন হবে, এটা নিয়েই সবথেকে বড় আলোচনা বাংলা জুড়ে। তাই অবশ্যই 2019-এর পরে সেই সন্ধিক্ষণ 2021-এর বিধানসভা নির্বাচন, বাংলার তখন রাজনৈতিক চাণক্য প্রয়াত মুকুল রায় বিজেপিতে যোগদান করে ফেলেছেন। বিজেপিতে যোগদান করেছেন বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে একের পর এক তৃণমূল কংগ্রেসের বিধায়করা তৃণমূল ছেড়ে বিজেপিতে পা বাড়িয়ে দিল, যার মধ্যে সব্যসাচী দত্ত রয়েছে, আরও অনেকেই রয়েছে। তারা মনে করল 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বুঝি এই ক্ষমতায় চলে এসছে এবং বিজেপির মুখ্যমন্ত্রী হবে, আর যারা দল ছেড়ে চলে গেল তারা বুঝি সেই দলের মন্ত্রিত্ব পাবে, এবং সেই লোভে তারা চলে গেল। পরবর্তী পর্যায়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তরা ফিরে এসে তৃণমূলের টিকিটে এবারে তারা প্রার্থী হয়েছে। কিন্তু সেই 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখতে হয়, কারণ বাংলায় যে পরিবর্তনের ডাক দিয়েছিল নরেন্দ্র মোদী, তিনি বলেছিলেন, অমিত শাহ বলেছিলেন, আপকি বার 200 পার, 200 তো দূরস্থ, 100-র গণ্ডিয়ে পার করতে পারেনি। তাই এবারে তারা বলেছে, প্রথমে সংখ্যায় নয়, তারা বলেছিল 2/3 বেশি আসন তারা পাবে। পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন 177, কিন্তু খানিকটা কেটে ছেটে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে না, 177 নয়, 170টা পাবো। কিন্তু আমরা বলি 77-এর নিচে নেমে যাবে না তো, 77-এর আসনের নিচে নেমে যাবে না তো? অবশ্যই আসবো সে ব্যাপারে। তবে 2021-এর এই হাই ভোল্টেজ নির্বাচন, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র, যেখান থেকে তৃণমূল একেবারে সবার কাছ থেকে ছিনিয়ে নিল, কংগ্রেস বিজেপি সবাই ছিটকে গেল তৃণমূলের কাছে। 2021-এ যখন পরিবর্তনের হাওয়া বইছে বাংলার এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত, পাহাড় থেকে সমতল পরিবর্তন হচ্ছে নাকি বাংলায়, তাই সেই বাড়ি প্রথম মোথাবাড়িতে ঘা মেরেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে 97,397 ভোট পেল, 59.70% ভোট পেয়েছিল মোথাবাড়ি থেকে। কিন্তু 26-এ মোথাবাড়ির সমীকরণটা এক নমায় বদলে গেছে, যখন কিনা পর্যবেক্ষকদের আটকানোর চেষ্টা করেছিল। যে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল, যার নেতৃত্বে হয়েছিল, তিনি অলরেডি গ্রেপ্তার হয়েছেন। এনআইএ তাকে নিজেদের হেফাজতে নিতে চাইছেন। তিনি পেশায় একজন আইনজীবী, মোফাক্কেল রহমান, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। সেই মোথাবাড়িতে বিজেপি দ্বিতীয় স্থানে 2021-এর বিধানসভা নির্বাচনে 40,824টি ভোট তারা পেয়েছিল, অর্থাৎ 25.02%। মোথাবাড়িতে এবার বিজেপি মনে করছে তারা পদ্মই ফোটাবে, কারণ যেভাবে মোথাবাড়িতে 8 জন পর্যবেক্ষকের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, সেই মোথাবাড়ি এবার নাকি পদ্ম ফুটবে। 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট তারা পেল 16,903টে ভোট, অর্থাৎ 10.36%। আইএসএফ সে বছর প্রার্থী দিল মোথাবাড়িতে। বলে রাখা ভালো, মোথাবাড়িতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোট সংখ্যাটা তুলনামূলক অনেক বেশি। আর মোথাবাড়িতে এসআইআরের আঘাতে একেবারে তছনছ হয়ে গিয়েছে। সেই আতঙ্ক, সেই ভয় ভীতি থেকেই এই রকম একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল, যেটা মূলত মোথাবাড়ি বাসিন্দাদের জন্য বুমেরাং হয়ে গিয়েছে।
আর মুফাক্কের সে মনে করেছিল ন্যাশনাল হিরো হয়ে যাবে, কিন্তু হিরো হতে গিয়ে তিনি জিরো হয়ে গিয়েছেন। কিন্তু আইএসএফ তারা ৩,৫৮৫টি ভোট পেল, অর্থাৎ 2.20% ভোট। তারপরে আসছি নোটাতে। নোটায় ভোট পড়েছিল কত? 2,139টি, অর্থাৎ 1.31%। তাহলে যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 97,397টি ভোট পেয়ে মোথাবাড়ি দখল করলো, সেখানে বিজেপি দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে বাম কংগ্রেসের জোট। এবং তৃণমূল কংগ্রেস 56,573 ভোটে জয়লাভ করলো সাবিনা ইয়াসমিন। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাবিনেটে জায়গা দিয়েছিল, মন্ত্রিসভার সদস্য করেছিল। কিন্তু সেই সাবিনা ইয়াসমিনের গড়ে যে ঘটনা ঘটেছে সেই মোথাবাড়িতে, যদিও তিনি এবারে মোথাবাড়ির নয়, তিনি সুজাপুরের প্রার্থী হয়েছেন, কিন্তু সেই মোথাবাড়িতে অবশ্যই নজর থাকবে। কারণ 24-এর লোকসভা নির্বাচন তখন মাথার উপরে এসে উপস্থিত হয়েছে। 24-এ লোকসভা নির্বাচন, বাংলায় একটা 21-এ যখন পরিবর্তনের ডাক, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 215টি আসন নিয়ে সরকার গঠন করে ফেলেছে, আর বিজেপি 77টি আসন নিয়ে বিরোধী দলে বসেছে। বাম কংগ্রেস একেবারে হোয়াইট ওয়াশ হয়ে গেছে। কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে যেখানে 2,78,00,000 ভোট পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখানে বিজেপি ভোট পেয়েছিল 2,28,00,000। 50 লক্ষ ভোটের ব্যবধান ছিল, আর সেটাকেই মূলত লক্ষ্য করে বিজেপি এসআইআর এর মধ্যে দিয়ে 58 লক্ষ মানুষের নাম এক ঝটকায় বাদ দিয়ে দিল সৌজন্যে নির্বাচন কমিশন। তাই 2024-এর লোকসভা নির্বাচনে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র অবশ্যই সেই লোকসভা নির্বাচনে মোথাবাড়ি অবশ্যই নজর ছিল। যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা 5,72,395টি ভোট পেল, অর্থাৎ মালদা দক্ষিণ ঈশা খান কংগ্রেস তার নিজের গড় ধরে রাখলো এবং সেখানে তারা ভোট পেল 41.79%। এবং দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি তারা 4,44,027টি ভোট পেয়েছিল। আমরা সেখানে গিয়েছিলাম 2024-এর লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে, আমি ছিলাম সেখানে উপস্থিত। এবং সেখানে কংগ্রেস মনোভাবাপন্ন মানুষের সংখ্যা তুলনামূলক অনেক বেশি, কারণ সেটা তো প্রয়াত গনি খান চৌধুরীর গড়, কংগ্রেসের গড়। সেই মালদা দক্ষিণ ঈশা খান তিনি বিজেপি প্রার্থীকে কত ভোটে পরাজিত করেছিল অবশ্যই আসবো, তবে বিজেপি পেয়েছিল 32.42% ভোট। তাই এই মালদা দক্ষিণে ঈশা খান সকলকে পেছনে ফেলে দিয়ে মালদা দক্ষিণ নিজেদের হেফাজতে নিয়ে নিল। এবং সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, সেই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 3,01,026টি ভোট পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। নোটাতে ভোট পড়েছিল কত? 2,797টি ভোট, অর্থাৎ 0.20%। কিন্তু এই 26-এর নির্বাচনে মোথাবাড়িতে কি হবে এদিকেই নজর রয়েছে। কারণ বাংলার এখন নজর রয়েছে মোথাবাড়ির দিকে, সুপ্রিম কোর্টের নজর রয়েছে মোথাবাড়ির দিকে, নির্বাচন কমিশনের নজর রয়েছে মোথাবাড়ির দিকে। মোথাবাড়ি একেবারে লাইমলাইটে চলে এসছে। খবরের শিরোনামে মোথাবাড়ি, এনআইএ তদন্ত করছে এবং মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় শঙ্কিত শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু মোথাবাড়িতে কি হবে?
মোথাবাড়িতে কি হবে? এসআইআরে আবহে, এসআইআর আতঙ্কে মোথাবাড়ির এই পরিস্থিতি তৈরি হয়েছিল, যা অস্বীকার করার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত, যেখানে বাংলার মানুষকে প্রশ্ন চিহ্নের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। কেউ কেউ সাধু সাজতে চাইছে, কেউ কেউ মনে করছে এটা হওয়ারই ছিল, এটা হওয়ার দরকার ছিল। কিন্তু আমরা বলি হ্যাঁ, এসআইআর হওয়ার দরকার ছিল, কিন্তু এসআইআরের নামে যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা কখনোই কাম্য ছিল না। আজকে নির্বাচন কমিশনের যে ভূমিকা, তাতে সুপ্রিম কোর্ট অন্তত স্পষ্ট বুঝে গিয়েছে, যে কারণে সংবিধানের সর্বোচ্চ যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করেছে 142 ন্যায় বিচার। সেই ন্যায় বিচার ব্রহ্মাস্ত্র যেটা মেরেছে, এবং সেই ব্রহ্মাস্ত্রের ঘায়ে একেবারে কুপকাত হয়ে গেছে নির্বাচন কমিশন। তাই তো 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দু দফা ভোটের আগে অন্তত 21 তারিখ এবং 27 তারিখ পর্যন্ত মানুষ ভোটার লিস্টে নাম তারা তুলতে পারবে। এবং এক্ষেত্রে ট্রাইব্যুনাল হচ্ছে শেষ জায়গা, যেখান থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। এবং ট্রাইব্যুনালে যারা পাস করবে, তারা অবশ্যই ভোট দিতে পারবে। এখানে নির্বাচন কমিশনের আর কোনো বাধা উপেক্ষা কাজ করবে না, পরিষ্কার বলে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবং যে এসআইআরকে ভর করে বিজেপি মনে করছে বাংলার মসনদে তারা বুঝবে, সেই এসআইআর তাদের বুমেরাং হবে, এমনটাই মনে করছে বাংলার মানুষ। কারণ গ্রাম বাংলায় যেভাবে এসআইআরের নামে মহিলাদের নাম বাদ দিয়েছে, এসআইআরের নামে যেভাবে বৃদ্ধ মানুষদের নাম বাদ দিয়েছে, এসআইআরের নাম করে যাদের 80-85 বছর বয়স, সেই সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, সেই এসআইআরই এবার বিজেপির সব থেকে বড় বুমেরাং। যেরাম 2021-এ হয়েছিল, ঠিক 2026-এ একই হবে। তখন এনেছিল সিএএ এবং এনেছিল এনআরসি, এবং সেই এনআরসি সিএএ এর ঘায়ে কুপকাত হয়েছিল বিজেপি। এবার এসআইআরের ঘা আদৌ শুকোবে কিনা সেটা বিজেপি জানে না। বিজেপি এমনি ত্রিপুরা নির্বাচনে রেজাল্ট বেরোলো, আপনারা সবাই জানেন, ধুয়ে মুছে সাফ। ত্রিপুরা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপি। আর মহিলা সংরক্ষণ বিল, সেটা নিয়েও লোকসভার অন্দরে যে দশা হয়েছে, থাক, না বলাই ভালো, না বলাই ভালো। আর বিজেপি শাসিত রাজ্যে সেখানে মহিলাদের কত সম্মান আছে, সেটা বাংলার মানুষকে আর বলতে হবে না, বাংলার মানুষ জানে, কারণ তারা সব খবর রাখে। তাই এসআইআর প্রক্রিয়াতে আমাকে নজর রাখতেই হবে। এই এসআইআর, যে এসআইআর নিয়ে এত কিছু, কারণ সাবিনা ইয়াসমিন বিজয়ী হয়েছিলেন মোথাবাড়ি থেকে 2021-এ 56,573 ভোটে। এসআইআর হলো 16ই ডিসেম্বর 2025, বাদ গেল কত? 4,920 জনের নাম। এসআইআর এখানে থেমেনি, এসআইআর এখানে থেমে থাকেনি। আবার এসআইআর এর দ্বিতীয় তালিকা, এবারে বাদ পড়েছেন কত? 315 জন। তাহলে এসআইআরে মোট বাদ পড়ল কত? এসআইআরে মোট বাদ পড়ল 5,235 জনের নাম। সাবিনা ইয়াসমিন তিনি জিতেছিলেন 56,573, আর বাদ গেছে কত? 5,235। তাহলে আলটিমেট কোথায় গিয়ে দাঁড়ালো এসআইআর? এসআইআর আলটিমেট কোথায় গিয়ে দাঁড়ালো? তাই অবশ্যই পরেরটাও দেখতে হয়। কারণ এসআইআরে সাবিনা ইয়াসমিন 56,573 ভোটে জয়লাভ করলেও তার বাদ গেছে যে এসআইআরে, সেটা হচ্ছে 5,235। তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 5,235 জনের নাম
বাদ পড়েছে। তাতে কি যায় আসে? তাতে কি যায় আসে? বিজেপির কিছু যায় আসে না। আজ পর্যন্ত একটা দিনের কথা বলুন, একটা দিন যাতে আমাদের স্মরণে নেই, সেই একটা দিনের কথা বলুন যেদিন ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের যখন একের পর এক এসআইআরের নাম বাদ যাচ্ছিল, তখন এই বিজেপি তারা বলছিল এইভাবে বাংলার বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যেতে পারে না। কিন্তু সেদিন মুখে একেবারে কুলুপ এঁটে দিয়েছিল। আজও বলেনি, সেদিনও বলেনি, আগামীতেও বলবে না। কারণ বাংলার মানচিত্র সম্পর্কে সেই বিজেপিরা কিছুই জানে না। বাংলার মানচিত্র সম্পর্কে তারা কিছু জানে না। আর শুভেন্দু অধিকারী, তিনি তো দোআঁশলা, সেও তো গদ্দার। সে তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিনে ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন। আর গদ্দার নাকি অন্য কাউকে বলা হচ্ছে। তৃণমূলের গদ্দার যদি কেউ হয়, তাদের অনেকের মধ্যে শুভেন্দু অধিকারীও রয়েছে। তিনি তো ওই সেই নারদার ভয়ে, নারদার সিবিআই তদন্তের ভয়ে সুরসুর করে চলে গেলেন বিজেপিতে। আর বিজেপিতে সেই ওয়াশিং মেশিনে ওকে ভালো করে আপাত মস্ত দিয়ে, সেই নির্মা দিয়ে ভালো করে মনে হয় ধুয়ে সাফ করে দিয়েছে। আর যারা বিজেপিতে যায়নি তারা নাকি পরিষ্কার হয়নি। আর শুভেন্দু ভয়েই পালিয়ে গেছে। আজকে এই যে এজেন্সি, আজকে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা দিচ্ছে, ইডি ডেকে পাঠাচ্ছে, বাংলার মানুষ কি জানে না এজেন্সি কেন এখন এসছে? কয়লা পাচারের ঘটনা কবে? 2020 সালে। আজকে 2026, 6 বছর কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল কেন্দ্রীয় এজেন্সিরা? বাংলার মানুষ সব জানে। ভোট এলেই এজেন্সি আসে। শীত এলেই যেমন সেই হাওড়ার ঝিলে পরিযায়ীরা আসে, আর ভোট এলেই কেন্দ্রের দুই এজেন্সি, দুটো পাখি, ইডি আর সিবিআই, তারা আসে। এ নতুন কিছু নয়। দেবাশিস কুমারের বেগে আবার 2-4 বার একটু রগড়াবে, 2-4 বার তার বাড়িতে হানা দেবে, হয়তো দেখা গেল আরও কোন প্রার্থীর বাড়িতে যাবে, সেখান থেকে বলবে এই মালটা উদ্ধার হয়েছে, ওই কাগজটা উদ্ধার হয়েছে, এটা করবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তৃণমূল এতে বিচলিত হয় না। পার্থ চট্টোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে জিতে আসার পরে তাকে এরা কি জেলে ভরে দিল। মানিক ভট্টাচার্য জেলে চলে গেলেন। তাতে তৃণমূল বিচলিত নয়। তৃণমূল বিচলিত নয়, কারণ তাদেরকে যে তারা যদি সত্যি অভিযুক্ত হতো, সত্যি যদি তারা অপরাধী হতো, আজও তাহলে সেই প্রেসিডেন্সির কারাগারেই তারা থাকতো। অনুব্রত মণ্ডলকে বগলদাপা করে নিয়ে চলে গেল ইডি, বলে বাংলায় অনুব্রতর বিরুদ্ধে তদন্ত করা যাবে না। তাই অনুব্রত হচ্ছে বীরভূমের নাকি বাঘ, তাই বাঘকে ওই খাঁচায় রেখে, ওইখানে ওর জঙ্গলে খাঁচায় রেখে ওকে ট্রিটমেন্ট করা যাবে না। তাই দিল্লিতে নিয়ে চলে গেল, এবং জেলের জায়গা হলো কোথায়? স্বাধীনতা সংগ্রামীদের যেখানে জায়গা হতো, সেই তিহার জেলে। তিহার জেল, আজকে তিহার জেল লোকে দেখতে যায়। আজকে পর্যটন কেন্দ্রের মতো তিহার জেল মানুষ দেখতে যায়, কারণ সেখানে প্রচুর বাঙালি বিপ্লবীদেরকে বন্দি করে রাখা হয়েছিল। আর সেই তিহার জেলে বাংলার অনুব্রত মণ্ডলকে রেখেছিল এই কেন্দ্রীয় এজেন্সি। তাই এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস জিতবে, নিঃসন্দেহে জিতবে। যা পরিস্থিতি বিজেপি তৈরি করছে, তাতে তো মনে হচ্ছে তৃণমূল 230-এর কাছাকাছি আসনও পেয়ে যেতে পারে। কিন্তু 77টি আসন ধরে রাখতে পারবেন তো? এই যে এই যা ঘটনা ঘটলো গত 2-3 দিনে, বাংলার মানুষ দেখেছে। তাই যতই লাগাতার বাংলার প্রতি বঞ্চনা হোক, বাংলার প্রতি যতই কুৎসা রটানো হোক, বাংলা তার বাকিটার বললাম না। তো আজকের এই এক বাংলার মাটি বাংলার ভোট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং দাদা দিদির রাজনীতির যে প্ল্যাটফর্ম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না।